প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। মধ্য চীনের হনান প্রদেশের শাওলিন মন্দিরে উদ্ভূত এক প্রাচীন মার্শাল আর্ট শাওলিন কুংফু। আত্মরক্ষা, ধ্যান, কুংফু অনুশীলন ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা শাস্ত্রের সমন্বয়ে গড়ে ওঠা এই এক দৃষ্টিনন্দন শারীরিক কৌশল। এটি শুধু যুদ্ধ কৌশল নয়, বরং শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির উপর ভিত্তি করে তৈরি এক জীবন দর্শনও। এই পর্বে শোনাব তার গল্প। প্রাচীন চীনা মার্শাল আর্ট শাওলিন কুংফু, যার ভিত্তি রচিত হয়েছে জেন দর্শনকে ঘিরে। মানসিক প্রশান্তি, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে দ্রুত আত্মরক্ষার দক্ষতাকে একসুতোয় গাঁথে এটি। দীর্ঘ অনুশীলনে এই যুদ্ধকলা মানবদেহকে অসাধারণ শক্তি প্রদর্শনের এক অনন্য পথে নিয়ে যায়। কার্যকর আঘাত হানার দক্ষতাও এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন শাওলিন গুরু শি ইয়ানশুয়ান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রামাণ্যচিত্র দ্য স্পিরিট অব শাওলিনে মধ্য চীনের হ্যানন প্রদেশের বিখ্যাত শাওলিন মন্দিরের এই কুংফু গুরু প্রাচীন এই শিল্পের মূল অন্তর্নিহিত দর্শন ব্যাখ্যা করেন। শাওলিন কুংফুতে থাওলু নামে যে ফর্মটি আছে তা হল ধারাবাহিক কিছু চলন। সাধারণত 1 মিনিট বা তার কম সময় সম্পন্ন হওয়া এসব ফর্ম শিক্ষার্থীদের শক্তি, ভারসাম্য, অভ্যন্তরীণ শক্তি ও কৌশল বিকাশে সাহায্য করে। শাওলিন বক্সিংয়ে 700-র বেশি ফর্ম আছে, যেগুলো সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী গতিবিধির উপর জোর দেয়। এই ফর্মগুলো আয়ত্ত করতে দীর্ঘ সময় ও নিবিড় অনুশীলন প্রয়োজন। তার মতে শুরুর দিকে কুংফুর কোনো নির্দিষ্ট ফর্ম ছিল না। যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হলে কেউ কি স্থির কোনো রুটিন অনুসরণ করতে পারে? তখন প্রাধান্য ছিল প্রতিপক্ষকে এক আঘাতেই বশে আনার ব্যাপারটি। এত দ্রুত আঘাত করতে হবে যেন হাতই দেখা না যায়। পরে পৃথক নানা কৌশল আসতে শুরু করে। শাওলিন মন্দিরে এই থাওলু বা ফর্মগুলোকে পবিত্র গ্রন্থের মতোই যত্নে সংরক্ষণ করা হয়েছে প্যাগোডা অব দ্য হোলি স্ক্রিপচার্সে, যেখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ রক্ষিত থাকে। এদিকে শাওলিন মন্দিরে কুংফুতে কঠোর প্রশিক্ষণ গ্রহণকারী একদল বিদেশি শিশুকে CGTN-এর তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে। বিদেশি প্রশিক্ষণার্থীরা কোচ শি ইয়ানচিয়াংয়ের কঠোর নির্দেশনায় শাওলিন মন্দির আন্তর্জাতিক ক্লাসে অনুশীলন করেন। প্রশিক্ষণার্থী আহমান বলেছেন, তার অভিজ্ঞতা তাকে বাধার মুখোমুখি হওয়ার সাহস দিয়েছে। কুংফু গুরু শি ইয়ানশুয়ান ব্যাখ্যা করেন, প্রাচীন এই মার্শাল আর্ট অন্বেষণের পথে সাধকদের উচিত অস্ত্র বাছাইয়ের সময় নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করা। শাওলিনে অসংখ্য কৌশল রয়েছে, যার মধ্যে আছে ঐতিহ্যবাহী 18টি অস্ত্র, দা, বর্শা, তলোয়ার, লাঠি ইত্যাদির ব্যবহার। চর্চাকারীর উচিত এমন অস্ত্র বেছে নেয়া যা তাদের আত্মার সঙ্গে ভারসাম্য মিলিয়ে চলে। এভাবে তারা নিজের অন্তর্জগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ খুঁজে পায়। শাওলিন কুংফুর কিংবদন্তি দক্ষতাগুলো হল 2 ফিঙ্গার জেন। সাধক যখন শাওলিন দক্ষতার শীর্ষে পৌঁছে যান, তখন মাত্র 2টি আঙ্গুলে ভর দিয়ে পুশ আপ ও হ্যান্ডস্ট্যান্ড করতে পারেন। এ ধরনের কৃতিত্ব সাধারণ মানুষের সীমার বাইরে। তামান্না জেনিফার, CMG বাংলা। শীত নেমেছে চীনের উত্তরাঞ্চলে। বরফে মোড়া বন, তুষারের পাহাড় আর ঐতিহ্যবাহী উৎসব মিলিয়ে উত্তরের প্রদেশগুলো শীতকালীন অর্থনীতিকে নতুন রং দিচ্ছে। আর শীতের রাজ্যে জমজমাট হয়ে উঠছে পর্যটন উৎসব। শীত নেমেছে উত্তর চীনে। তাপমাত্রা যেমন কমছে, তেমনি বেড়ে চলেছে
উত্তরের প্রদেশগুলোর সাদা বরফে মোড়া সৌন্দর্যের প্রতি মানুষের টান। শীত সম্পদ এখন দেশটির নতুন অর্থনৈতিক শক্তি। বরফ তুষার পর্যটন, ধীর গতির ভ্রমণ, শীতকালীন ছুটি ও ঐতিহ্যবাহী উৎসব মিলিয়ে জমে উঠেছে এক অনন্য শীতের উৎসব। উত্তর পূর্ব চীনের হেলুংচিয়াং প্রদেশের গ্রেটার খিনকান পর্বতমালা জুড়ে তাপমাত্রা হঠাৎই নেমে গেছে। এ সময়ে হেলুংচিয়াংয়ের মোহে শহরে পর্যটকবাহী বিশেষ পর্যটন ট্রেন যাতায়াত করে। স্লো ট্রাভেল, ডিপ এক্সপেরিয়েন্স এই থিমে চলা এই রুটে ভ্রমণকারীরা একটানা দেখতে পান সাদা বরফে ঢাকা বার্চ বন, স্নোর সাগর নামে পরিচিত বিস্তীর্ণ বন আর পাঠ্য বইয়ে দেখা গ্রেট খিনকান পর্বতমালা। এই ট্রেনে চড়ে মোহের তুষার দেখার ইচ্ছা বহুদিনের। বনভূমি আর বরফে মোড়া পাহাড়গুলো চোখ জুড়িয়ে দিল। চাহিদা বাড়তে থাকায় হারবিন মোহে রুটে অতিরিক্ত ট্রেন আর মোহে ও হেলুংচিয়াংয়ের পর্যটন শহরগুলোর মধ্যে বেশি ফ্লাইট যুক্ত করেছে সিভিল এভিয়েশন বিভাগ। এই অঞ্চলের ঠান্ডার ছোঁয়াতেই কানহো ন্যাশনাল পার্ক পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর শীতের রাজ্যে। প্রকৃতির এই জাদুকরী রূপ যেন চোখের সামনে ভেসে ওঠা কোনো পরীর দেশের দৃশ্য। পার্কের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর দুধারে এখন সেজেছে রূপকথার সাদা সাজ। আশ্চর্যের বিষয়, প্রবল শীতেও নদীর পানি জমে যায়নি। ধীর গতিতে বয়ে চলা এই নদী থেকে ভোরবেলা উঠে আসা কুয়াশা জমা ঠান্ডা বাতাসে ক্রিস্টালের মতো ঝরে পড়ে গাছের ডালে। মুহূর্তেই সেগুলো ঢেকে যায় সাদা রাইম বরফে, যেন প্রকৃতি নিজ হাতে আঁকা শীতের কোনো শিল্পকর্ম। ঘন কুয়াশার মাঝ থেকে ভেসে ওঠা সাদা গাছে ঘেরা নদীপথ যেন কোনো স্বপ্ন রাজ্যের নিরবচ্ছিন্ন করিডোর। প্রকৃতির এই শীতের উপহার পর্যটক ও ফটোগ্রাফারদের জন্য হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ। ঠান্ডার আঁচের বদলে এখানে মানুষ অনুভব করে এক অতুলনীয় সৌন্দর্যের স্পর্শ, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এদিকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের ওরোমোচিতে প্রথমবারের মতো 1 ডিসেম্বর থেকে চালু হয়েছে 5 দিনের স্নো হলিডে। সপ্তাহান্ত মিলিয়ে শিক্ষার্থীরা পেয়েছে পুরো 9 দিনের শীতকালীন অবকাশ। এই ছুটি ঘিরে বিভিন্ন স্কি রিসোর্টে চালু হয়েছে বিনামূল্যে প্রবেশ, নানা ধরনের সাবসিডি ও শীতকালীন খেলার বিশেষ ক্লাস। সামান্য স্কিং জানতাম, তাই ছুটিটা কাজে লাগাতে কোচ নিয়েছি। আরও ভালোভাবে শিখতে চাই। অন্যদিকে ইনার মঙ্গোলিয়ায় সম্প্রতি শীতকালীন নাদাম উৎসব জমে ওঠে। ঘোড়দৌড়, উট রেস, কুস্তি, তীরন্দাজি এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে ছিল ধোঁয়া ওঠা দুধ চা, সিজলিং ল্যাম্প স্কিওয়ার আর তৃণভূমির আসল স্বাদ। চীনের উত্তরের বিস্তীর্ণ অঞ্চলগুলো বরফে ঢেকে গেলেও অর্থনীতি জমে থাকে না, বরং ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় জমে ওঠে শীতকালীন উৎসব ও সংস্কৃতি। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের হুনান প্রদেশের ইয়ংচৌ সিটিতে পর্যটন ক্যাম্পেইন ঘিরে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। ফুটবল লিগ সিয়াংছাওকে কেন্দ্র করে শহরে যেমন দর্শকের ঢল নেমেছে, তেমনি স্থানীয় সংস্কৃতি, প্রকৃতি ও বিখ্যাত খাবারের প্রতি বেড়েছে পর্যটকদের আগ্রহ। রেকর্ড পরিমাণ পর্যটক শহরের অর্থনীতিতে নতুন গতি আনছে। ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে ইয়াংচৌ সিটির পর্যটন ক্যাম্পেইন সম্প্রতি শেষ হয়েছে। এতে কেন্দ্রীয় আকর্ষণ ছিল হুনান ফুটবল সুপার লিগ সিয়াংছাও। ঐতিহাসিক লিংলিং জেলার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচগুলোকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন, সংস্কৃতি ও রন্ধনশৈলী নিয়ে আয়োজন করা হয় নানা ইভেন্ট। এতে যোগ দেন হাজারো দর্শক ও পর্যটক। লিংলিং জেলা সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া ব্যুরোর পরিচালক হলান জানান, সিয়াংছাও ফুটবল লিগ শহরটিকে জাতীয়ভাবে আলোচনায় এনে দিয়েছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বড় ধরনের সাড়া ফেলেছে।
ইয়ংচো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহর, আর লিংলিংয়ের রয়েছে সমৃদ্ধ উত্তরাধিকার। এখানে দর্শনার্থীরা লিউ চং ইউয়ানের 8 রেকর্ডস অব ইয়ংচো এর পথ ধরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আবার খ্যাতনামা ক্যালিগ্রাফার হুয়াইসুর শিল্পভূমিও ঘুরে দেখতে পারেন। এই সমৃদ্ধ ঐতিহ্যকে পুঁজি করে লিংলিং খেলাধুলা উদযাপনকে সফলভাবে পর্যটনে রূপান্তর করেছে, যা স্থানীয় অর্থনীতিতে দৃশ্যমান সুফল এনে দিয়েছে। ইয়াংচু শহর ইয়াংচোর আর্ট ভ্রমণ নথির জন্য দীর্ঘদিন ধরে সুপরিচিত। সাহিত্য মহাত্মা লিউ চং ইউয়ান রচিত বিখ্যাত ভ্রমণ প্রবন্ধসমূহ, যেখানে শহরটির প্রাকৃতিক দৃশ্যাবলী গভীরভাবে চিত্রিত হয়েছে। অন্যদিকে লিংলিংয়ের বিশেষত্ব হল সিয়াও ও সিয়াং নদীর মিলনস্থলে এর অবস্থান, যা এক অনন্য নান্দনিক প্রাকৃতিক দৃশ্যপট সৃষ্টি করেছে। এখানকার নদী, সবুজ পাহাড় আর মৃদু প্রবাহমান বাতাস মিলিয়ে গড়ে ওঠা এক মনোমুগ্ধ দৃশ্য, যা দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে রাখে। লিংলিংয়ে হোমস্টে দখল ছাড়িয়েছে ৯০%। স্থানীয় পোশাকে ফটোশ্যুট বেড়েছে কয়েক গুণ, আর আয় পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। পর্যটন ব্যয়ের বড় অংশই এসেছে খাদ্য থেকে। ইয়াংচোর বিখ্যাত তোং আর চিকেন, যা হুনানের 8 গ্রেড ডিশেসের একটি, পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। মিষ্টি টক ঝালের অনন্য স্বাদ, নরম মাংস আর লাল সবুজ সাদা হলুদের রঙিন উপস্থাপনা, সব মিলিয়ে এটি পর্যটকদের জন্য ছিল অবশ্যই চেখে দেখার মতো খাবার। শিয়াওচাও ভাইরাল হয়েছে, ইয়াংচো ভাইরাল হয়েছে, আর তোংআন চিকেনও ভাইরাল হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন শুধু এই খাবারের স্বাদ নিতে। পর্যটন, ক্রীড়া, সংস্কৃতি ও খাদ্য সব মিলিয়ে ইয়ংচোর এই ক্যাম্পেইন সৃষ্টি করেছে একটি সফল সমন্বিত উন্নয়ন মডেল, যা শহরের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করেছে এবং স্থানীয় শিল্পগুলোতে এনেছে নতুন প্রবৃদ্ধি। একই সঙ্গে স্থানীয় উন্নয়নে যোগ করেছে নতুন মাত্রা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের পশ্চিম সীমান্তের প্রাচীন লোককাহিনী নতুন প্রাণ পাচ্ছে এক অনন্য শিল্পীর হাতে। সিচাংয়ের গাওয়া ডাংডু তাঁর রঙিন ছবির বইয়ের মাধ্যমে শুধু শিশুদের কল্পনার দুয়ারই খুলে দেন না, বরং তুলে ধরেন নিজ ভূমির ঐতিহ্য, উৎসব আর কিংবদন্তির জগৎ। রাজা গেসার মহাকাব্যের রূপান্তর থেকে শুরু করে সিচাংয়ের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া গাওয়ার প্রতিটি সৃষ্টি পরবর্তী প্রজন্মের জন্য এক সাংস্কৃতিক সেতুবন্ধন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী প্রেমা। সিজাংয়ে একটি চমৎকার ছবি নির্ভর বইয়ের স্রষ্টা গাওয়া ডাংডু তার সুন্দর শিশুতোষ বইয়ের মাধ্যমে চীনের পশ্চিম সীমান্ত অঞ্চলের প্রাচীন লোককাহিনী পুনরুজ্জীবিত করেছেন। তার লক্ষ্য ছিল সিজাংয়ের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। 2022 সালে গাওয়া ডাংডুর মৌলিক রচনাটি প্রথমবারের মতো প্রকাশিত হয়। এটি সিজাংয়ের শিশু সাহিত্যে একটি উল্লেখযোগ্য শূন্যস্থান পূরণ করেছে। গাওয়া চাং ভাষায় রচনা করেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানের সাথে এক বিশেষ শৈল্পিক শৈলীর সমন্বয় থাকে তার রচনায়। সমৃদ্ধ চিত্রিত গল্পের মাধ্যমে তিনি সিজাংয়ের ঐতিহ্য, উৎসব ও রীতিনীতিকে প্রাণবন্তভাবে চিত্রিত করেন। তিনি বিশ্বের দীর্ঘতম লোককাহিনী হিসেবে স্বীকৃত মহাকাব্য রাজা গেসার রূপান্তর করেন। আমার ছবির বই শিশুদের রাজা গোসারের মহাকাব্য সম্পর্কে প্রথম ধারণা দেয়। তারা বড় হওয়ার সাথে সাথে স্বাধীনভাবে বলতে পারে। তারা সম্পূর্ণ সাহিত্যকর্ম অন্বেষণ করতে পারে। রাজা গোসারের মহাকাব্য একটি বিশ্বকোষের মতো, যা সব কিছুকে ঘিরে থাকে। যখন আমি সৃষ্টি করি তখন আনন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করি, আমি কিভাবে শিশুদের জড়িত করতে পারি। তৃতীয়ত, আমি আশা করি গল্প তাদের ঐতিহ্যের অনুভূতি দেবে।
অবশেষে আমি আশা করি তারা কিছু সহজ জীবনের পাঠ শিখবে। একটি ভালো গল্প একটি গাছের মতো, পাঠক বড় হওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায়। গাওয়ার গাছ শিশু পাঠকদের কাছে খুবই প্রিয় এবং তার স্টুডিওতে প্রায়শই গল্প বলার ও শিল্পকর্মের কর্মশালা অনুষ্ঠিত হয়, যা শিশুদের আনন্দ ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে। গাওয়া তার কাজের মাধ্যমে ছোটবেলা থেকে শিশুদের শৈল্পিক সংবেদনশীলতা বিকাশের জন্য বিবেচিত প্রাণ। ছবির পয় দুটি উদ্দেশ্য পূরণ করে, লেখা ও ছবি। আমরা যখন শিশুদের একই সাথে উভয় অভিজ্ঞতা অর্জনের জন্য নির্দেশনা দিই, তখন এর প্রভাব অসাধারণ হয়। এটি তাদের পড়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ও তাদের নান্দনিক উপলব্ধি বৃদ্ধি করে। আমি আশা করি প্রতিটি পৃষ্ঠা ও দৃশ্য একটি জানালা খুলে দেবে, যা মানুষকে তাদের দৈনন্দিন জীবনে দোয়া, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং গান অনুভব করার সুযোগ দেবে। ভবিষ্যতে গাওয়ার দৃষ্টিভঙ্গি হল হিমালয়ের উপারে সিজাংয়ের গল্প ছড়িয়ে দেওয়া। তার পরবর্তী প্রকল্প হল সিজাংয়ের সংস্কৃতির পরিধি বিস্তৃত করার জন্য একটি চাং ও হান দ্বিভাষিক সংস্করণ তৈরি করা। প্রাইমা সিএমডি বেজিং থেকে। চীনে বক্স অফিসে ঐতিহাসিক রেকর্ড গড়েছে ডিজনির জুটোপিয়া 2। প্রথম সিকুয়েলের প্রতি 9 বছরের অনুরাগ এবং স্থানীয় ব্যান্ড মেডেকে থিম সংয়ের ব্যবহার করার কারণে এটি দর্শকদের মধ্যে একটি বড় সাংস্কৃতিক সংযোগ তৈরি করেছে, যার ফলে এই সিনেমা সম্পর্কিত পণ্যের বাজারেও পড়েছে এর প্রভাব। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন জুটোপিয়া 2 এর সাফল্য প্রমাণ করে চীনা বাজারে আবেগ ও সাংস্কৃতিক বন্ধনেই আন্তর্জাতিক ব্র্যান্ডের চূড়ান্ত সফলতার মূল মন্ত্র। ডিজনির অ্যানিমেটেড ফিল্ম জুটোপিয়া 2 এখন শুধু চীনের বক্স অফিসে রাজত্ব করছে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিষয়ে পরিণত হয়েছে। রেকর্ড ভাঙা আয় এবং দেশ জুড়ে এই সিনেমা সম্পর্কিত পণ্যের উন্মাদনা এই সিনেমাকে বিদেশি সিনেমার জন্য নতুন বাণিজ্যিক মানদণ্ডে উন্নীত করেছে। চীনের প্রতিযোগিতামূলক বাজারে একটি আমদানি করা অ্যানিমেটেড চলচ্চিত্রের এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে একটি কৌশলগত বিজয়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে 230 মিলিয়ন ইউয়ান, যা চীনে কোনো বিদেশি অ্যানিমেটেড চলচ্চিত্রের সর্বোচ্চ একদিনের আয়। এটি চীনের প্রথম সারির দেশীয় ব্লকবাস্টার অ্যানিমেটেড ফিল্মগুলোর পাশে দাঁড়িয়ে চতুর্থ ফিল্ম হিসেবে একদিনে 200 মিলিয়ন ইউয়ানেরও মাইলফলক স্পর্শ করেছে। মাত্র 4 দিনে মোট আয় 1.3 বিলিয়ন ইউয়ান অতিক্রম করে এবং 5 দিনের মাথায় তা পৌঁছায় 1.8 বিলিয়নে। মুক্তির আগেই প্রি-সেল টিকিট বিক্রি হয়েছিল 333 মিলিয়ন ইউয়ান, যা চীনের অ্যানিমেটেড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। এই অভূতপূর্ব পারফরমেন্স গেল মাসের চীনের জাতীয় বক্স অফিসকে গেল 6 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে নিয়ে এসেছে। এই সাফল্যের পেছনে রয়েছে প্রথম চলচ্চিত্রের প্রতি দর্শকদের দীর্ঘস্থায়ী ভালোবাসা। প্রায় 9 বছর পর সিকুয়েল আসায় সব বয়সের দর্শক, শিশু, পরিবার এবং প্রথম অংশ দেখে বড় হওয়া তরুণরা সিনেমা হলে ভিড় করছে। অনেকেই এটিকে অপেক্ষার অবসান বলে মনে করছেন এবং অনেকে প্রথম চলচ্চিত্রের তুলনায় জুটোপিয়া 2-কে আরও উন্নত হিসেবে দেখছেন। শুধু টিকিট কেনা নয়, ভক্তদের অনেকে পছন্দের চরিত্রে কসপ্লে করছেন এবং প্রিমিয়ারের আগে থেকেই পোশাক কিনে প্রস্তুতি নিচ্ছেন। দর্শকদের এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে নতুন কিছু উদ্ভাবনী কৌশল। বিশেষ করে জুটোপিয়া 2 সিনেমার চীনা সংস্করণে চীনের জাতীয় ব্র্যান্ড মেডে এর হিট গান পার্টি অ্যানিমেলকে থিম সং হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে ব্যান্ডের বিশাল ভক্তগোষ্ঠী সিনেমার প্রতি আরও বেশি আকর্ষিত হয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে এই নতুন সংযোজনের ফলে প্রি-সেল এবং শো এর সংখ্যা দুটি বৃদ্ধি পেয়েছে। এই সিনেমার জনপ্রিয়তা দ্রুতই ছড়িয়ে পড়ে বাণিজ্যিক পণ্যের জগতে।
প্রায় 60টি ব্যান্ড নানা ধরনের খেলনা, কার্ড, ফ্ল্যাশ টয়, হোম ডেকোর এবং দৈনন্দিন ব্যবহার্য পণ্য বাজারে আনে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বেইজিংয়ের মিনিসো পপ-আপ স্টোরগুলোতে প্রতিদিন হাজার মানুষের ভিড় জমছে এবং পণ্য মুহূর্তেই বিক্রি শেষ হয়ে যাচ্ছে। এই উন্মাদনার পেছনে বড় ভূমিকা পালন করছে আবেগ। 9 বছরের ব্যবধানে অনেক দর্শক শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন। এখন তাদের ক্রয় ক্ষমতা রয়েছে, ফলে ছোটবেলার সেই আকাঙ্ক্ষা পূরণ করতে তারা এই সিনেমা সম্পর্কিত পণ্যগুলো কিনছেন, যা তাদের জন্য চরিত্রের সাথে এক মানসিক বন্ধন তৈরি করে। জুটোপিয়া 2 এর বিশাল সাফল্য কেবল একটি চলচ্চিত্রের বক্স অফিস জয় নয়, এটি একটি স্পষ্ট দৃষ্টান্ত যে চীনা বাজারে বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য চূড়ান্ত সাফল্যের ভিত্তি হল গভীর সাংস্কৃতিক বন্ধন তৈরি করা এবং দর্শকদের সঙ্গে শক্তিশালী মানসিক সংযোগ স্থাপন করা। এই ছবিটি প্রমাণ করে যে শুধুমাত্র বাণিজ্যিক দিক নয়, বরং আবেগের সঙ্গেই আসল সফলতা নিহিত। হোসনি মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।